বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন শেভরন বিশ্বময় করোনা অনুষ্ঠানে স্বাগত। এই অনুষ্ঠানে দেশে বিদেশে করোনার সবশেষ আপডেট, সংক্রমণ থেকে মুক্ত থাকতে আমাদের করণীয়, যারা আক্রান্ত হয়েছেন তাদের চিকিৎসা, আমাদের স্বাস্থ্য খাতের চিত্র এবং অর্থনীতি ও জীবনযাত্রায় এর প্রভাব, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন যারা, আজ তাদের সাথে প্রথমে পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন মুগদা মেডিকেল কলেজের কোভিড-19 চিকিৎসক কমিটির সভাপতি অধ্যাপক মনিলাল আইচ লিটু। তিনি আমাদের কাছে লিটু ভাই নামে বেশি পরিচিত। অধ্যাপক মনিলাল আইচ, আপনাকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডক্টর হাসান শাহরিয়ার কবির। ডক্টর কবির, আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং আমাদের সঙ্গে এই আলোচনায় থাকবেন ডাক্তার আওরঙ্গজেব আরু, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। ডক্টর আওরঙ্গজেব, আপনাকেও স্বাগত। আমরা আলোচনা শুরু করবার আগে একটু দেখে নিতে চাই আজ আমাদের দেশে এবং সারা বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণ, মৃত্যু, এই তথ্যগুলো। আমাদের আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর যে সংবাদ ব্রিফিং করে যেসব তথ্য দিয়েছে, সেই তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে সংক্রমিত মানুষের সংখ্যা 1251 জন এবং মোট এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 25,000-এরও বেশি, 25,121 জন। গত 24 ঘন্টায় আরও 21 জনের প্রাণহানি হয়েছে এবং সব মিলে মৃত্যুর সংখ্যা এখন 370 সরকারি হিসেবে। এই সময়ের মধ্যে নতুন করে সুস্থ হয়েছেন 408 জন এবং সর্বমোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা প্রায় 5,000। গত 24 ঘন্টায় আরও 8,449 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং গত মার্চ থেকে এ পর্যন্ত সর্বমোট 1,93,645 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যাতে শনাক্ত হয়েছে 25,000-এর মতো। এই ছিল আমাদের দেশে করোনা ভাইরাস সংক্রমণের চিত্র। সারা বিশ্বের দিকে যদি একটু তাকাই, আজ পর্যন্ত সারা বিশ্বে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 3,20,816 জনের এবং মোট আক্রান্ত মানুষের সংখ্যা 49,24,372 জন। এই সময়ে সুস্থ হয়ে ফিরেছেন 19,28,325 জন এবং বিভিন্ন দেশের হাসপাতালগুলোতে এখনও যারা চিকিৎসাধীন তাদের মধ্যে জটিল রোগীর সংখ্যা 45,000-এর মতো এবং সুস্থ হওয়ার হারই বেশি, শতকরা 86% এবং মৃত্যু হার শতকরা 14% এই ছিল করোনা ভাইরাসে আমাদের দেশে এবং সারা বিশ্বের চিত্র। আমরা দেখেছি যে আমাদের দেশে যখন করোনা ভাইরাস প্রতিদিনই অনেক বেশি মানুষ আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুবরণ করছে, তখন আমাদের দেশের জীবনযাত্রা প্রায় স্বাভাবিক, প্রায় স্বাভাবিক বলা চলে। ঢাকা এবং ঢাকার বাইরেও চট্টগ্রাম সহ অন্যান্য শহরগুলোতে রাস্তায় যানজট এখন আবার নতুন করে দেখা দিচ্ছে, এমনকি মহাসড়কেও যানজট দেখা দিচ্ছে। এটা হলো একটা আমাদের নতুন দুর্যোগ। এই দুর্যোগের মধ্যে আরেকটি প্রাকৃতিক দুর্যোগ আবার আমাদের উপকূলের দিকে ধেয়ে আসছে, সেটি ঘূর্ণিঝড় আমফান। এই ঘূর্ণিঝড় আমফানেরও মোকাবেলার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমি আলোচনাটি শুরু করতে চাই অধ্যাপক মনিলাল আইচ লিটু ভাই, আপনাকে দিয়ে। আমাদের দেশের যে চিত্র স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া হয়েছে আজকে পর্যন্ত, সেই চিত্র কি বলছে আমাদের এই সংক্রমণ এবং মৃত্যুর হার কোথায় যে দাঁড়াতে পারে? দেখুন, এটা আসলে যারা এপিডেমিওলজিস্ট বা আপনার আজকের যে অন্য আলোচকরা তারা ভালো বলতে পারবেন। বাট আই লাইক টু সে ফ্রম মাই নলেজ, যতটুকু এপিডেমিওলজি নলেজ আছে, তাতে এটা আসলে বাড়তে থাকবে এবং একই সাথে আপনার এটা হয়তো আমাদের একসময় যদি এইভাবে লোকজনকে বাইরে যেভাবে আমরা চলাফেরা করছি, এভাবে চলতে দেওয়া হয়, তাইলে এটা আউট অফ ক্যাপাসিটি চলে যেতে পারে। অর্থাৎ আউট অফ আওয়ার মানে ট্রিটমেন্ট ক্যাপাসিটি এন্ড টোটাল ক্যাপাসিটি, সোশ্যাল ক্যাপাসিটি যেটাকে আমরা বলি, যে মানুষের আহ, যে এটাকে ধারণ যে ক্ষমতা, হাসপাতালগুলোর এবং চিকিৎসকদের যে ক্ষমতা, সেই সক্ষমতার বাইরে চলে যাওয়ার সম্ভাবনা আছে যদি এই হারে বাড়তে থাকে
এবং বাড়তে বাড়তে এবং আমাদের সক্ষমতা আমরা বৃদ্ধি না করি। তবে সবচেয়ে ভালো উপায় হলো যে এখন যে সামাজিক দূরত্ব বা দৈহিক দূরত্ব, হাঁচি-কাশি, শিষ্টাচার সহ যেসব স্বাস্থ্যবিধি মেনে অফিস আদালত বা মানুষকে বাইরে চলাফেরা করতে বলা হচ্ছে, সেটা যদি স্ট্রিক্টলি ফলো করা যায়, তাইলে হয়তো এটার আমাদের কন্ট্রোলের মধ্যে থাকতে পারে। কিন্তু সংক্রমণ যে বাড়বে, মৃত্যু যে বাড়বে তাতে কোনো নো আয়োটা অফ কনফিউশন that it will increase and it will lead to death, more death. তবে এর প্রসঙ্গে আরেকটা বিষয় আপনাকে একটু নজরে আনতে চাই যেটা খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। সেটা হচ্ছে যে আমাদের কিন্তু একটি ঘূর্ণিঝড় আসার প্রবল সম্ভাবনা রয়েছে। আমাদের দেশে আঘাত করে এবং ঘূর্ণিঝড় আসলে যেটা হয়, মানুষ একই সাথে সাইক্লোন সেন্টারে আশ্রয় নেয় বা স্কুলগুলোতে আশ্রয় নেয়। সেই মুহূর্তে কিন্তু যেসব অঞ্চলে এই ঘটনাগুলো ঘটবে, সেই অঞ্চলে কিন্তু সংক্রমণ অতি ঝুঁকিতে পড়ে যাবে সেইসব অঞ্চলগুলো। সো অ্যাকচুয়ালি আমরা খুব ভালো অবস্থায় নাই এবং আমরা হয়তো আ উম আ আরো জটিল দিন বা আরো খারাপ দিনের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। বা মনিরুল্লাহ, এই যে আপনার কাছে আরেকটু বিষয় একটু জানতে চাই, সেটা হলো যেহেতু আপনি কোভিড-19 চিকিৎসক কমিটিরও সভাপতি, চিকিৎসকরা ফ্রন্ট লাইনার বলা হচ্ছে এবং তাদেরকে আমরা উৎসাহ দিচ্ছি এই দুর্যোগ মোকাবেলায় তারা সামনে থেকে যে দায়িত্বটি পালন করছেন এবং চিকিৎসকরা অনেকেই সংক্রমিত হয়েছেন। এতে কি আমাদের আপনি যেটি বলছেন ক্যাপাসিটি একটা বিষয়। একটা হলো যে চিকিৎসা আ সেবা কি ব্যাহত হচ্ছে হাসপাতালগুলোতে? দেখুন, আসলে আমি একটু ভিন্নভাবে কথাটা বলতে চাই। আপনি যারা ফ্রন্ট লাইনার মিনস ডক্টরস, নার্সেস অ্যান্ড অ্যান্সিলারি স্টাফস, দোজ হু আর ওয়ার্কিং ডিরেক্টলি উইথ দ্য পেশেন্টস, তারা আসলে ফ্রন্ট লাইনার্স। অথবা এই পেশেন্টের যারা ডিল করেন, যেসব বাহিনী বা যারা সরাসরি ইভেন সাংবাদিকরা যারা হাসপাতালে এই করছে, সংবাদ সংগ্রহ করতে যান, রোগীর কাছাকাছি যান। অর্থাৎ হাসপাতালের রেড জোনে যারাই যাবেন, তারাই বা রোগীর কাছাকাছি আসবেন, তারাই ফ্রন্ট লাইনার। কাজেই এখানে ফ্রন্টলাইনার কিন্তু আমরা অনেকেই, শুধু চিকিৎসকরা না, সাংবাদিক সহ যারা আপনারা কাজ করছেন ফ্রন্ট লাইনে, সবাই ফ্রন্টলাইনার। বাট যুদ্ধটা সরাসরি করতে হচ্ছে চিকিৎসকদের। তবে চিকিৎসকরা যে আক্রান্ত হচ্ছেন সেই প্রসঙ্গে যেসব কথা বলা হচ্ছে সেগুলোর সাথে আমি একমত নই। কারণ হলো চিকিৎসকরা আক্রান্ত হচ্ছেন সেই সব হাসপাতালে বেশি আমার দেখা। সেটা হচ্ছে যেখানে আপনার কোভিড চিকিৎসা হচ্ছে না। সেইসব জায়গাতেই বেশি আক্রান্ত হচ্ছেন। এবং তারা না, মানে যেহেতু পেশেন্টদের মধ্যে 23% অফ দ্যা পেশেন্ট আপনার কোন ধরনের সিম্পটম ছাড়াই থাকতে পারেন। অর্থাৎ তিনি বুঝতেই পারেন না তার আছে। 82% মাইল্ড সিম্পটম প্রডিউস করেন। বাদবাকি 18% সিভিয়ার সিম্পটম নিয়ে হাসপাতালে আসেন। কাজেই এই যে মাইল্ড সিম্পটমেটিক অথবা অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার্স, তারা চিকিৎসকদের, নার্সদের এবং অন্যান্যদের বেশি সংক্রমণ করছেন। এর উদাহরণ হিসেবে আমি বলতে চাই যে আমাদের হাসপাতালে মুগদাতে আপনি যদি ধরেন ১৫০ স্টাফ একদিনের ডিউটি করছেন, সেখানে ৭ দিনে আপনি ৮ ঘন্টা করে কত প্রায় ৩,০০০ স্টাফ ডিউটি করেছেন বা ৩,০০০ সর্টি যদি আমরা বলি, তাইলে তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু গত শিডিউলে ১ম যে ৭ দিন ডিউটি করেছেন ২০ তারিখ থেকে ২৭ তারিখ, তাতে কিন্তু আপনার মাত্র ২ জন ডাক্তার, ২ জন নার্স এবং ২ জন স্টাফ, মোট ৬ জন আক্রান্ত হয়েছেন। কাজেই যদি উপযুক্ত প্রোটেক্টিভ গিয়ার ব্যবহার করে পিপিই যেটাকে বলি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস, যার N95 বা ইকুইভ্যালেন্ট মাস্ক, মেডিকেল গগলস উইথ শু কভার অ্যান্ড কাভারঅল যেটাকে আমরা বলি, যেটা নন স্টিচড, নন ওভেন, এর ক্রাইটেরিয়া আছে এবং নন ওয়াটার পারমিয়েবল। সো সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে সংক্রমণের হার খুবই কম, মানে যেখানে চিকিৎসকরা কাজ করছেন। বাট ইটালি এবং স্পেনে সেখানে কিন্তু টোটাল ডাক্তার ইতালিতে ৩,০০০ এবং স্পেনে কিন্তু প্রায় সমসংখ্যক চিকিৎসক এবং আরো বেশি সংখ্যক নার্স সংক্রমিত হয়েছেন। সেগুলো কিন্তু মেইনলি হয়েছেন নন কোভিড অবস্থায়। অর্থাৎ তারা যখন জিপি করছিলেন, তারা যখন কোভিড হাসপাতালে টার্ন করার পরে এই সংক্রমণের হার কিন্তু অনেক কম। কাজেই চিকিৎসকরা আক্রান্ত হলে যে আমাদের ওয়ার্ক ফোর্স কমে যাবে, এটা আমি মনে করি না। চিকিৎসকরা আক্রান্ত হোক, এটা আমরা চাই না। তারা উপযুক্ত সুরক্ষা নিবেন এবং সুরক্ষা নিলেও এখানে কিন্তু একটি শুভঙ্করের ফাঁকি আছে যেটা আমরা অনেকেই খেয়াল করছি না।
এই যে আমরা যে N95 মাস্ক ব্যবহার করি, এই মাস্ক ব্যবহার করলে কিন্তু 99.3% প্রোটেক্টিভ। অর্থাৎ এই মাস্ক ১,০০০ জন যদি ব্যবহার করে রোগীর কাছে যায়, তার মধ্যে ৭ জনের কিন্তু সংক্রমণ হবে। কারণ এটা কিন্তু 100% প্রোটেক্টিভ না। সেকেন্ড হচ্ছে যে এই পিপিই পরিধান করার পরে বা পিপিই পরিধান করার আগে বিশেষ করে N95 মাস্ক যেটা মূল উপাদান এই প্রোটেকশনের, সেখানে ১ম এ হিট টেস্ট করতে হয়, তারপরে সিল টেস্ট করতে হয়। যেগুলো আমাদের দেশে তত বেশি অগ্রাধিকার পায়নি। সেগুলো আমরা অগ্রাধিকার ভিত্তিতে এখন আমরা ব্যবস্থা করছি বা অথবা সরকার চেষ্টা করছেন এগুলোকে অ্যাডজাস্ট করার। আর ডোনিং ডোফিং এরিয়া যেগুলো, সেই এরিয়াগুলো অবশ্যই আ আরো আইডিয়াল হতে হবে, যেগুলো আমরা ইতিমধ্যে উন্নীত করেছি মুগ্ধা হাসপাতালে বলে আমি বিশ্বাস করি। জি, দীপু আমাদের ভাই আমি আসছি আপনার কাছে আবার। আসছি আমি একটু ডাক্তার হাসান শাহরিয়ার কবির চট্টগ্রামে যাইতে চাই। এই যে নন কোভিড হাসপাতালে যারা চিকিৎসা সেবা দিচ্ছেন তাদের ভিতর আক্রান্তের হার বেশি যেটি বলছিলেন অধ্যাপক মনিলাল আইচ। আপনার অঞ্চলে এই চিত্রটি কেমন? একই কথা আমি বলবো। ঋতু ভাই যেমনটি বলেছেন, আসলে নিজের অজান্তেই কিন্তু আক্রান্ত হচ্ছি আমরা। যারা জেনে শুনে লেভেল 3 অর্থাৎ রেড জোনে যাচ্ছেন, দে আর গোইং অলমোস্ট উইথ গুড প্রোটেকশন নাওএডেজ। প্রথম দিকে হয়তো একটু সমস্যা ছিল, যেটি এখন একেবারেই আমি বলবো যে অনেক সচেতনতা এসেছে। ডোনিং ডোপিং সহ সবকিছু মিলিয়ে একটা ভালো পরিবেশ সৃষ্টি হয়েছে চিকিৎসা সেবার। কিন্তু একই সাথে এখন পর্যন্ত যারা প্রাইভেট প্র্যাকটিস করছেন অথবা সাধারণ রোগীদের চিকিৎসা করছেন, তাদের অনেকেই এই সচেতনতাটুকু বা প্রাইভেট ক্লিনিক গুলোতেও এই সচেতনতার অভাব রয়েছে এবং সেই ক্ষেত্রে রেশিওটা কিন্তু একই রকম। আমি আমার কোভিড হসপিটালের কথা বলবো। আপনারা জানেন যে 250 বেড হসপিটাল, জেনারেল হসপিটাল চট্টগ্রাম, সেখানে চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 2 জন আক্রান্ত হয়েছে ডক্টরসদের মধ্যে। অথচ বাইরে আমার স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বিভিন্ন প্রাইভেট প্র্যাকটিসে কিছু কিছু নিজের অজান্ত এর বাইরে 12 জন আক্রান্ত হয়েছে। বিষয়টা এরকমই। আসলে প্রপার প্রোটেকশন ইকুইপমেন্টস ছাড়া কোন রোগী দেখা যাবে না। যখন কমিউনিটি লেভেল চলে আসে এটা কন্টাজিয়াস বিষয়টি, তখন কিন্তু কন্টামিনেশন এর এই সময়ে আমাদেরকে যেকোনো রোগী হ্যান্ডেল করতে প্রোটেকশন নিয়ে হ্যান্ডেল করতে হবে। সেটা প্র্যাকটিসে হোক বা লেভেল 3 তে। না তার মানে এই যে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল বা যে সমস্ত হাসপাতালে বিআইটিআইডি যেখানে COVID-19 আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে সেখানকার চেয়ে আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা অথবা প্রাইভেট অন্যান্য বাইরে প্র্যাকটিশনার্স এই সমস্ত চিকিৎসকরা বেশি ঝুঁকিপূর্ণ। তাদের প্রোটেকশন এর দিকটা কি গৌণভাবে দেখা হয়েছে বা যথাযথ মনোযোগ পায় নাই আপনাদের? আমি একটু বলি, সরকারি হাসপাতাল যেগুলো আছে, আমি একদম ১ম ৭ দিনের কথা বাদ দিয়ে বলছি। পরের ৭ দিন থেকে শুরু করে আজ পর্যন্ত যখন আমাদের হাতে যথেষ্ট পিপিই এসছে এবং N95 এবং এই সমস্ত যে সমস্ত বিষয়াদি বললেন ঋতু ভাই, সেগুলো যখন এসছে এখন কিন্তু আমরা আমাদের ফ্লু কর্নার, এমনকি হেলথ কমপ্লেক্স ও ফ্লু কর্নার গুলিতে আমরা রোগী প্রথমে সেখানে আসতে বলি এবং স্ক্রিনিং এরিয়া দ্যাট ইজ এ ফিভার ক্লিনিক, এটা কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সেও আমরা চালু করেছি এবং জেলা হাসপাতালে চালু হয়েছে। সেখানে কিন্তু কাউকে প্রপার কাপড় ছাড়া, ইকুইপমেন্ট পিপিই ছাড়া রোগী দেখতে দেয়া হয় না। আমি একটি কথা বলেছি হয়তো আপনি মিস করেছেন, সেটি হচ্ছে যে প্রাইভেটের ব্যাপারে একটু সমস্যা আছে। যারা প্রাইভেট প্র্যাকটিস নিজেরা করেন, তাদের অনেকেই হয়তো নিজের জানতে অজান্তে কোনো একটা বিশেষ সময়ে আপনি যেমনটি বললেন N95 ও আপনাকে কিন্তু পুরো প্রোটেকশন দেবে না। এখন কারো ভাইরাল লোড কতটুকু আছে, পুরো ভাইরাল লোড থাকলেও কিন্তু সে সিম্পটম নাও দেখাতে পারে। You cannot really see or judge who is more contagious to you. That is the main problem with COVID-19. এমনকি একটা ডাক্তার তার সামনে খুব আপাত দৃষ্টিতে ভালো একজন মানুষ বসে আছে, পেটে ব্যথা নিয়ে এসছে অথবা ইউরিন ইনফেকশন নিয়ে আসছে, he might have the COVID contamination. এই বিষয়গুলো যখন সে তাকে মনে করে যে সে হয়তো আসলে অতটা সংক্রমণ দেবে না, কিন্তু নিজের অজান্তেই তারা সংক্রমিত হয়ে পড়ে। এই বিষয়গুলোর দিকে আমরা নজর দেওয়ার চেষ্টা করছি। আমরা প্রাইভেট ক্লিনিকে আমরা একটা নির্দেশনা দিয়েছি, যারা কাজ করবেন তাদেরকে কিন্তু ইকুইপমেন্ট ছাড়া রোগী দেখতে যেন তারা না যায় এবং তারা অবশ্যই রোগী এক্সামিন করার সময় এমনকি কাছাকাছি থেকে রোগীর সাথে কমিউনিকেট করার সময় আপনার এই ইকুইপমেন্টস থাকতেই হবে। দ্যাট ইজ এ মাস্ট।
ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো অন্য প্রসঙ্গে। ডক্টর আওরঙ্গজেব, আপনার কাছে একটু আসতে চাই। জি। এই যে আমাদের সংক্রমণ বাড়ছে, মৃত্যু বাড়ছে এবং জীবনযাত্রাও স্বাভাবিক হয়ে গিয়েছে, করা হয়েছে। বিশেষ করে ঈদকে সামনে রেখে দোকানপাট, মার্কেট খোলা, আ রাস্তাঘাটে যানবাহন বেড়েছে। মানুষ একদল ঢাকায় আসছে, এখন আবার ঢাকা থেকে বের হওয়ারও চেষ্টা করছে। এই যে দ্বিমুখী ব্যবস্থা, একটা হলো আমরা থামাতে চাই করোনা ভাইরাসকে এখানেই। আরেকটা হলো যে করোনা ভাইরাসকে থামাবো কি? মানুষ তো থামছে না, যাচ্ছে। এই অবস্থায় আমরা সংক্রমণের ঝুঁকি নিজেরাই বাড়াচ্ছি কি? নিশ্চয়ই তাই। আমরা সংক্রমণের ঝুঁকি নিজেরাই তো বাড়াচ্ছি। ১ম থেকে যদি আমি শুরু করতে যাই তাহলে এই বিশ্বময় করোনার যে তাণ্ডব চলছে সেটা আসলে একটা যুদ্ধ। সেই যুদ্ধের ভেতর দিয়ে প্রতিদিন আমাদেরকে যেতে হচ্ছে। আর যুদ্ধের নিয়মতান্ত্রিকভাবে আমি কিন্তু ৭ দিনের পরের বিষয়টি ৭ দিন আগে বলে দিতে পারি না আসলে ৭ দিনের পরের কি ব্যবস্থা আমি নিবো। আর আপনারা জানেন যে এই করোনা ভাইরাস তার দেশে, জায়গায় তার কিন্তু বৈশিষ্ট্য পাল্টাচ্ছে। কখনো সে প্রকটভাবে তার আ লক্ষ্য লক্ষণ উপসর্গগুলো দেখা যায়। আবার কখনো মৃদু উপসর্গ নিয়েও মানুষ মারা যাচ্ছে। আবার কখনো মাঝারি মানের উপসর্গ নিয়েও কিন্তু মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে বা যাচ্ছে। তো এই ধারাবাহিকতায় শুরু থেকেই কিন্তু আ জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ বা যারা আ সম্মুখ যোদ্ধা আছেন, যারা নীতি নির্ধারক তারা কিন্তু প্রতিনিয়ত বলে আসছেন যে আপনারা আপনাদের নিজেদের সুরক্ষা কিন্তু নিজেদের দিতে হবে। সরকার বা রাষ্ট্রযন্ত্র আপনাদেরকে নির্দেশিকা দেবেন, আপনাদেরকে সহায়তা করবেন। কিন্তু আপনার সুরক্ষাটি কিন্তু আপনাকেই দিতে হবে। আপনি যদি পর্যায়ক্রমে দেখেন, এই গার্মেন্টস এর বিষয়টি দেখেন, গার্মেন্টস সাথে আমাদের অর্থনীতি জড়িত নানা ধরনের বিষয়গুলো কিন্তু নানা ধরনের প্রশ্ন এবং উত্তরের ভেতর দিয়ে কিন্তু আমরা এরই মধ্যে নানা ধরনের আলোচনার ভেতর দিয়ে গিয়েছি। কিন্তু মুশকিলটা হচ্ছে যে মানুষ যখন অকারণে বেরোচ্ছে, মানুষ যখন একটি জিলাপি কিনতে, একটি হালিম কিনতে বেরোচ্ছে, তখন আসলেই আমরা খুবই নিশ্চিত না সে নিজের ব্যাপারে কতটা সচেতন। আর তারই ধারাবাহিকতায় এই যে ঈদের সময় যেখানে আমাদের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে আমরা ঠিক জানি না আগামী দিন কি, আগামী ভোরটি আমরা দেখতে পাবো কিনা, আমি কোভিড আক্রান্ত হব কিনা, আমাকে হাসপাতাল যেতে হবে কিনা, আমি অপরাপর সাপোর্ট গুলো নিয়ে সামনের দিনগুলোতে পাড়ি দিতে পারবো কিনা, আমার জীবন জীবিকার উপর যত বড় খড়গ নেমে এসেছে এটা থেকে পুরোপুরি পরিত্রাণ আমি পাবো কিনা, অসংখ্য প্রশ্ন যখন আমি কাঁধে করে নিয়ে চলছি, ঠিক তখনই আমাকে নানা কৌশলে ঢাকা থেকে বেরোতে হবে, হয় ট্রাকের ভেতরে, হয়তো ট্রাকের ভেতরে আবার আরেকটা কন্টেইনারও আমি যেতে দেখেছি যেখানে মাছ নিয়ে যায়, বা কৌশলে আমাকে কৌশল করে কখনো বা ভোর রাতে গভীর রাতে আমি ঢাকা ত্যাগ করছি আবার ঢাকায় ঢুকছি। এই যে যে কোনো সংক্রমণ ব্যাধির জন্য যেই শব্দটা এখন সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে লকডাউন। হ্যাঁ, কেন জনপ্রিয় হয়েছে? কারণ এটাই করতে হবে। জনপ্রিয়তার বিষয় নয়। এটাই করতে হবে। কেননা লকডাউন ছাড়া মানুষকে একটা তার গণ্ডির মধ্যে আটকে দেয়া ছাড়া এই সংক্রমণ রোধ করা খুবই মুশকিল। তাহলে না, ঢাকার ভেতর এখনকার থেকে এখনকার ডক্টর আওরঙ্গজেব, এখনকার বাস্তবতা তো পাল্টে গিয়েছে। সুতরাং আমরা যখন লকডাউন বলছিলাম তখনকার পরিস্থিতি এখন নাই। এখন একেবারেই উন্মুক্ত। এই অবস্থার মধ্যে মানুষকে নিরাপদ থাকতে হবে কিভাবে? সেটি হলো বড় প্রশ্ন। আমি আসছি, একজন দর্শক আছেন। দর্শকের ফোনটি নিয়ে প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি, আমি মোহাম্মদ রনি ঢাকা থেকে বলছি। জি। আমার প্রশ্নটা হচ্ছে যে এখন বুথগুলিতে যে করোনার জন্য যে টেস্টিং এর বুথগুলি করা হচ্ছে সেখানে মোটামুটি একটা সংখ্যা দাঁড় করে দেওয়া হচ্ছে যে শুধু 30 জন বা 35 জন বা 40 জন করে নেওয়া হবে, এর বেশি নেওয়া হবে না। তো এটা কি আরো বৃদ্ধি করা যায় কিনা? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই বুথগুলিতে এরকম সিস্টেম করা হয়েছে যে সকালে 6টার সময় এসে একবার সিএল দিতে হবে, আবার 10টার সময় এসে স্যাম্পল কালেকশনের জন্য আসতে হবে। এই দুইবার আসা যাওয়াটা এটা কি মানে একবারে করা যায় কিনা? জি, ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন। আমার মনে হয় অধ্যাপক মনিলাল আইচ, আপনার কাছ থেকে এই জবাবটি চাই যে দর্শক যেটি প্রশ্ন করেছেন, নিশ্চয় শুনেছেন আপনি যে এই নমুনা দিতে গিয়ে নানান রকমের ভোগান্তির শিকার হচ্ছে, 30 জন বা 50 জনের বেশি নয়। আবার এক সময় জি। প্রত্যেকটা জায়গাতে যে পিসিআর মেশিন গুলো বসানো হয়েছে, যেসব জায়গায় এটা করা হয়, কালেকশন করা হয়, তাদের একটা পার্টিকুলার ক্যাপাসিটি আছে। ধরেন কারুর 188, কারুর 120, লাইক দিস। তো
কাজেই এর বেশি নমুনা তো উনি নিতে পারবেন না। উনি তো ওই 120 এর বেশি তো হয়তো উনি করতে পারবেন না। কিন্তু এখানে লোক চলে আসে হাজার, হাজার। কাজেই এই সমস্যাগুলো অ্যারাইজ করছে। তবে ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে, আরো বেশি বাড়াইতে হবে। আরো একটা কাজ করতে হবে। সেটা হলো টেলিফোনিক অথবা ভিডিওর মাধ্যমে ট্রায়াস করে আপনার যাদের আসলে রিয়েলি দরকার, যাদের হিস্ট্রি আছে বা কনট্যাক্ট হিস্ট্রি আছে বা যাদের সিম্পটম আছে, সেই ধরনের ব্যক্তিদেরই বা সাসপেক্ট অনুযায়ী আপনাকে এই স্যাম্পলটি কালেকশন করতে হবে। গড়ে সবার স্যাম্পল কালেকশন করার মতো পরিস্থিতি বা ক্যাপাসিটি আমাদের দেশে নাই। এর সাথে আমি আরো একটু আপনাকে একটা বিষয় একটু বলতে চাই। সেটা হচ্ছে যে আপনি যদি দেখেন যে মানব সভ্যতার ইতিহাসে এই মানুষ যত বেশি মারা গিয়েছে আপনি স্প্যানিশ ফ্লুতে ৫ কোটি বা ১০ কোটি যাই বলেন ১৯১৮ থেকে ১৯২০ তখন কিন্তু সেকেন্ড ওয়েভ যেটা অর্থাৎ প্রথমবার সংক্রমণ হওয়ার পরে দ্বিতীয় যে ওয়েভ আসে আ সেই ওয়েভের সময় কিন্তু বেশি মানুষ মারা গিয়েছে। ১৭২০, ১৮২০, ১৯২০ আবার ২০২০ এ কিন্তু আবার একটা এরকম বড় ধরনের মহামারী এসছে যেটা অন্তত ২১২ টা অঞ্চলে ছড়িয়েছে বা দেশে। সো এখানে আমাদেরকে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। আবার প্রয়োজন হলে যে আবার লকডাউন দেওয়া যাবে না তা না। তবে আমি যেটা প্রস্তাব করব বা আমার যেটা এপিডেমিওলজিক্যাল বিভিন্ন পড়াশোনা করে আমার যেটা মনে হয়েছে যেসব জোনগুলো হটস্পট অর্থাৎ যেসব এরিয়াগুলো হটস্পট সেই জায়গাগুলোকে লকডাউনে রেখে বাদবাকি যে গ্রিন যে এরিয়াগুলো আছে অর্থাৎ যে এরিয়াগুলোতে এখনো সংক্রমণ দেখা দেয়নি সেই এরিয়াগুলোকে খোলা রাখা যায়। আর চিকিৎসকদের বিষয়ে আমি হাসান শাহরিয়ার ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাই। উনি কিন্তু যথার্থই বলেছেন যে যারা অ্যাসিম্পটোমেটিক তারাই ছড়াচ্ছেন। তবে চিকিৎসকরা যদি আক্রান্ত হন তার ২ টা বড় বিপদ আছে। যেমন আপনার একজন চিকিৎসক তিনি সুপার স্প্রেডার হিসেবে কাজ করেন। তার কাছে বিভিন্ন রোগী আসে। তিনি যদি আক্রান্ত হন তাহলে কিন্তু তার কাছে যখন অন্য রোগীরা দেখাবে তারা আক্রান্ত হবে। ইন্ডিয়াতে একটি গবেষণা হয়েছিল যে একজন মানুষ যদি আক্রান্ত মানুষ তিনি যদি সমাজে ঘুরে বেড়ান তাহলে কিন্তু তিনি ৪৬০ জনকে আক্রান্ত করতে পারেন। ৭ দিন যদি র‍্যান্ডম ঘুরে বেড়ান। আপনারা জানেন বিখ্যাত সেই ডায়মন্ড প্রিন্সেস যে জাহাজটি আপনার জাপানে আটকানো হয়েছিল। কোয়ারেন্টাইনে দেওয়া হয়েছে যে জাহাজটিকে। সেই জাহাজটিতে একজন ব্যক্তি আক্রান্ত ব্যক্তি ৫ দিনের জন্য উঠছিলেন। উঠে আবার অন্য একটা পোর্টে উনি নেমে গেছেন। তাতে ৭৪৬ জন আক্রান্ত হয়েছে ওই জাহাজে। কাজেই আপনারা মানে এই বিষয়টা এই যে যারা আক্রান্ত ব্যক্তি তাদেরকে আইসোলেট করা এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং এইজন্য টেস্ট ফ্যাসিলিটি যদি আরো বাড়ানো যায় এবং যারাই ডাউটফুল যাদেরকে কন্টাক্ট হিস্ট্রি আছে কম বেশি যদি আইসোলেট করা যায় তত বেশি আমরা এই মানুষকে চিহ্নিত করতে পারবো এবং এটাকে আমরা এক ধরনের কন্টেইনমেন্ট মেজার কিন্তু হিসেবে আমরা কিন্তু নিতে পারবো। লিটু ভাই এখন বাংলাদেশে সংক্রমণের যে পর্যায়টি চলছে সেই পর্যায়ে কি কন্টাক্ট হিস্ট্রি দেখার আর সুযোগ আছে? এখন তো সবাই মানে ঘোরাফেরা করছেন এবং এর মধ্যে যদি ১৫ বা ২০ ভাগ লক্ষণহীন ক্যারিয়ার থাকে তাহলে তো এটি বিপুলভাবে ছড়ানোর আশঙ্কা থেকেই যায়। ইউ আর ভেরি মাচ কারেক্ট। আপনার বক্তব্যটা অত্যন্ত সঠিক। কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার যে ক্যাপাসিটি, আপনার যে টোটাল ক্যাপাসিটি সেখানে যাদের আপনার মোটামুটি লক্ষণ আছে বা যাদের হিস্ট্রি আছে বা যাদের এরকম কনট্যাক্টের কোনো না কোনো ধরনের সম্ভাবনা আছে, সেইটাকে আসলে প্রায়োরিটি দিতে হবে আপনাকে। আপনাকে তো প্রায়োরিটাইজ করতে হবে। আপনার যখন ট্রায়ালস বলে এটাকে। আপনি যখন আপনার সম্পদ কম, আপনার টেস্ট করার সক্ষমতা কম, তখন আপনি যাদেরকে টেস্ট করা আবশ্যক তাদেরকে আপনি টেস্ট করবেন। জি, ক্যাপাসিটি ধন্যবাদ। বিল্ড আপ করতে হবে। আমি একটু ডাক্তার হাসান শাহরিয়ার কবির আপনার কাছে আসতে চাই যে এই যে টেস্ট করার বিষয়টা হলো শুরু থেকেই বলা হচ্ছিল যে বেশি বেশি টেস্ট করতে হবে এবং সেটি ধীরে ধীরে বাড়ানো হয়েছে এখন ৪২টি ৪৩টি ল্যাবে হচ্ছে। এরপরেও কিছু বেসরকারি ব্যবস্থাপনাও দেওয়া হয়েছে হাসপাতাল। কিন্তু সেগুলো একেবারেই যারা ভর্তি রোগী তাদের ক্ষেত্রে। এর বাইরে বেসরকারি হাসপাতাল অথবা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার যাদের RT-PCR সুবিধা রয়েছে, আ সেগুলোতে এটি উন্মুক্ত করে দিলে তো আরো কিছু আমাদের পরীক্ষার সুযোগ বাড়ে। এরকম কোন পরিকল্পনা সরকারি মহলে আছে কিনা? ধন্যবাদ। আপনি জানেন যে এর একটি বিশেষায়িত একটি ল্যাবের প্রয়োজন। এট লিস্ট আপনার PSL 2+ লাগে।
BSL-2+ এর সক্ষমতা আছে, শুধু আরটিপিসিআর মেশিন থাকলে হবে না, বা একটা হুড থাকলে হবে না, বা এর সাথে যা যা দরকার এগুলো থাকলে হবে না। এই ধরনের প্রাইভেট যে ল্যাবগুলো আছে তাদের অনেকেরই 2+ বা 3 তো আমি বলছি না, 2+ই বলছি। 2+ কিন্তু নেই। এবং আমরা বর্তমানে যে সরকার যে পথে হাঁটছে তার কিছুটা আমি বলি, সেটি হচ্ছে যে যাদের 2+ আছে, যারা করতে আগ্রহী, যাদের সক্ষমতা আছে, সক্ষমতা যাচাইয়ের ভিত্তিতে আমরা যেরকম চট্টগ্রামেও আমরা গত পরশুদিন থেকে শুরু করেছি, আমরা অনুমোদন দিচ্ছি। আগে আমরা দেখছি যে তারা তাদের সক্ষম আছে কিনা। প্রথম কথাটি হচ্ছে যে আপনি একটা ভালো কাজ করতে গিয়ে আপনি ক্রস মিক্সিং করতে পারবেন না। আপনি ভালো রোগীগুলোকে বা ওখানে যারা কাজ করবেন তাদেরকে করতে পারবেন। সেই বিষয়টিকে নজর দিয়ে যদি যাদের সক্ষমতা থাকে সে ব্যাপারে সরকার এখন উদার। আমরা কিন্তু যারা এপ্লাই করছে তাদেরগুলোকে যাচাই বাছাই করে আমরা পারমিশন দিচ্ছি। তার তার মানে চট্টগ্রামে ইতিমধ্যে বেসরকারি হাসপাতালের বাইরেও যারা এই যে ডায়াগনস্টিক সেন্টার বা এই জাতীয় এদেরকে দিতে শুরু করেছেন অনুমতি। দেয়ার উদ্যোগ বা প্রথমটি আমরা করেছি পরশুদিন, এটি এসছে। আরো দুটো আমাদের পাইপলাইনে আছে। খুব বেশি সংখ্যক নেই, কারণ তাদের নিজেদেরই নেই। আমি সকলকেই ডেকেছিলাম, ক্লিনিক মালিক অ্যাসোসিয়েশনকে ডেকেছিলাম। তারা যারা জমা দিয়েছে তাদেরগুলো পাঠিয়েছি। তার মধ্যে থেকে প্রথম ১ জন, ২ জন, এখন ২ নম্বরটা চলছে। এটার একটা রিপোর্ট আমরা কালকে পাবো। এভাবে আমরা আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করছি। ঢাকার পর তো চট্টগ্রামে ধীরে ধীরে রোগী বাড়ছে এবং সেখানে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। সেক্ষেত্রে চট্টগ্রামে বেশি করে পরীক্ষা করা এবং সংক্রমণটাকে থামানোর জন্য আর কি উদ্যোগ নেওয়া যেতে পারে? প্রথম কথা হচ্ছে দুটো বিষয় এখানে। একটি হচ্ছে যে আমরা সক্ষমতা বাড়াতে হবে। সক্ষমতার দুটো জিনিস। একটি হচ্ছে টেস্ট। টেস্টের বিষয়ে আমরা সজাগ আছি। আপনি যদি দেখেন চট্টগ্রাম বিভাগে প্রথম দিকে শুধু একটি বেআইটিআইডি চালু ছিল। এখন ৮ টি স্থান থেকে, অর্থাৎ ৮ টি প্রতিষ্ঠান থেকে একসাথে আরটিপিসিআর এর মাধ্যমে আমরা করছি। তাহলে এটি আরো বাড়বে। সবগুলো মিলে আমরা ১০ পর্যন্ত আমরা আগামী কয়েকদিনের মধ্যে যেতে পারবো। আমাদের সক্ষমতা সেদিকে বেড়েছে। নাম্বার ২ হচ্ছে যে রোগীর সংখ্যা বাড়ছে, সেটির জন্য তাদেরকে চিকিৎসা দিতে হবে। চিকিৎসা দিতে হলে সেটির জন্য আমরা বেডের সংখ্যা বাড়িয়েছি। চট্টগ্রাম মেডিকেল কলেজের একাংশ আমরা যেদিকে আলাদা ব্যবস্থা আছে সেরকম একটি একাংশকে আমরা কোভিড ইউনিট হিসেবে ঘোষণা করেছি। এর বাইরেও বেশ কিছু হসপিটালকে আমরা নিয়েছি যেখানে সব রকম সুবিধা আছে। সব মিলিয়ে আরো ৪০০ বেডকে আমরা সংস্থা করেছি। আরেকটি বিষয় আছে যে ট্রান্সমিশনের বিষয়টি একটু দেখতে হবে। যেমন রিতু ভাই বলেছেন, আমি আবারও একটু বলতে চাই, চট্টগ্রামের কিছু খুব বিশেষ জোন আছে। সেই জোনগুলি অনতিবিলম্বে শহরের মতো সেগুলোকে বন্ধ করে দেওয়া উচিত। সেখানে যাই কিছু থাকুক, ইট শুড বি 24 আওয়ার্স লকডাউন। আদারওয়াইজ চট্টগ্রামকে বাঁচাতে পারবো না। আমি খুব পরিষ্কার ভাষায় বলে দিতে চাই। আবার কিছু জোন আছে যেখানে আমরা ইচ্ছা করলে কন্টাক্ট ট্রেসিং, সব জায়গাতেই কিছু না কিছু রোগী আছে। বাট উই ক্যান অ্যাক্ট অন দ্যাট। আর কিছু জায়গা আছে উই ক্যানট অ্যাক্ট অন দ্যাট। সেখানে একমাত্র ড্রাস্টিক ওয়েতে বন্ধ করতে হবে। এটি হচ্ছে আমার এই যে প্রস্তাবনা। জি, এই বিষয়টি নিয়ে আপনারা স্থানীয় প্রশাসনের সাথে কি সিদ্ধান্ত হয়েছে, আলোচনা হয়েছে? তারা এতে আপনাদের এই প্রস্তাবনাটা, স্বাস্থ্য বিভাগের এই প্রস্তাবনা তারা কতটা কার্যকর করতে পারবে? আমি সেই প্রসঙ্গে আপনার কাছে একটু জানতে চাইবো। তবে তার আগে একজন দর্শক আছেন আমাদের সঙ্গে যুক্ত। আমি দর্শকের ফোনটি নিয়ে তারপর আবার এই আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। এইচ.এম. কামাল, ঢাকা থেকে বলছিলাম। জি কামাল, প্রশ্ন। আমার প্রশ্নটা হলো উপস্থিত অতিথির মাধ্যমে যে আমাদের দেশে প্রতিদিন যে পরিমাণে করোনা রোগীর সংখ্যা বাড়ছে, তাতে আমরা স্পষ্ট দিন যত যাবে এই রোগীর পরিমাণ বাড়তেই থাকবে। এই রোগীগুলোকে যদি হাসপাতালে অ্যাডমিট করা লাগে, সেই পরিস্থিতিতে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের এই সমস্ত রোগীর সেবা দেওয়ার মতন সক্ষমতা আছে কিনা বা তাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আমাদের জীবনযাত্রা স্বাভাবিক, এ বিষয়ে তো প্রশ্ন করার মতো আর কোনো কারণই নেই। জি ধন্যবাদ জনাব কামাল। আপনি থাকুন। আপনার প্রশ্ন আমাদের আলোচকরা শুনেছেন, তবে আপনার উত্তরের জন্য অপেক্ষা করতে হবে একটু। আমরা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আপনার এই প্রশ্নের উত্তর পাবেন। আমরা ফিরছি ছোট্ট একটা বিরতির পর। শেভরন বিশ্বময় করোনা অনুষ্ঠানে আরও একবার স্বাগত। আমরা আলোচনা করছিলাম করোনা ভাইরাসের দেশে বিদেশে সবশেষ আপডেট নিয়ে এবং এর সংক্রমণ থেকে মুক্ত থাকতে
যেসব পদক্ষেপ নেওয়া দরকার সেসব বিষয় নিয়ে আলোচনায় অংশ নিয়েছিলেন অধ্যাপক মনিলাল আইচ, মুগদা মেডিকেল কলেজ, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার হাসান শাহরিয়ার কবির, এবং আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার আওরঙ্গজেব। আমরা এই বিরতির পর আবার এই আলোচনা শুরু করবার আগে একটু আমাদের একজন দর্শক ফোন করেছিলেন। তিনি প্রশ্ন করেছেন যে হারে সংক্রমণ বাড়ছে তাতে হাসপাতালগুলোতে আমাদের রোগীদের চিকিৎসা দেওয়ার সক্ষমতা আছে কিনা। আমি ডাক্তার হাসান শাহরিয়ার কবির আপনার কাছে এই প্রশ্নটি রাখছি দর্শকের। ধন্যবাদ। আসলে যথার্থ ইনি প্রশ্ন করেছেন। আমাদের কিন্তু কেস ফাইন্ডিং অনেক বাড়ছে, আমাদের সক্ষমতা বেড়েছে, সেটি আমাদের করোনা আক্রান্তদের শনাক্তকরণের মাধ্যমেই কিন্তু এই সক্ষমতা বেড়েছে। একই সাথে আমাদের চিকিৎসা দেওয়ার সক্ষমতা বেড়েছে। তবে একটি কথা আমি বলতে চাই, যারা আক্রান্ত হচ্ছেন, আমি যদি আমার চট্টগ্রামের উদাহরণটি দিই, বর্তমানে ৬০০-র কিছু বেশি আক্রান্ত আছে। তাদের মধ্যে কিন্তু আমাদের হাসপাতালে ভর্তি আছে ২০০-র নিচে, বাকি ৪০০ জনই কিন্তু হোম আইসোলেশনে আছেন। আমরা দুটো বিষয় খেয়াল রাখি। হোম আইসোলেশনে তাদেরকে রাখি যারা অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ, অর্থাৎ তাদের মধ্যে তেমন কোনো লক্ষণ নেই। আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে যাদের হোম আইসোলেশনে থাকার সুবিধা আছে। আপনি হোম আইসোলেশন বললেই হবে না, এক রুমে যদি ১৫ জন থাকে, 10 জন থাকে, দ্যাট ইজ নট এ হোম আইসোলেশন। সেই সব ক্ষেত্রে আমরা স্থানিকভাবে সেটা কি করছি, যাচাই করে তাদেরকে নিয়ে আসছি হাসপাতালে। এই বিষয়গুলির দিকে আমরা জনপ্রতিনিধির দিকে লক্ষ্য রাখছি। তাহলে আপনাদের এই জিনিসটি একটু বুঝতে হবে সকলকে, যে আমরা আক্রান্ত হওয়া মানে এই নয় যে আমি হাসপাতালে চলে যাব। আমাকে ততটুকু সক্ষমতা থাকতে হবে যতটুকু আমার যদি হাসপাতাল প্রয়োজন হয়, অর্থাৎ আমার যদি শ্বাসকষ্ট হয় বা যে কোনো সমস্যা হয়, আমি যাতে হাসপাতালে একটি সিট পাই বা চিকিৎসা পাই, সে ব্যাপারে আমাদের নজর আছে। এবং আমরা পর্যায়ক্রমিক ভাবে কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখবেন, ঢাকার উদাহরণ আপনারা জানেন, চট্টগ্রামে, ফেনীতে, নোয়াখালীতে সব জায়গাতেই কিন্তু আমরা সমানুপাতিক ভাবে আমরা কিন্তু বেডের সংখ্যা বাড়াচ্ছি, সক্ষমতা বাড়ছে, এবং আমাদের যে সমস্ত যন্ত্রপাতি দরকার সেগুলো অতি দ্রুত আমরা লাগিয়ে ফেলছি। উই আর প্রিপেয়ার্ড ফর দ্য সিচুয়েশন। এই যে পজিটিভ হওয়ার পর যে ব্যক্তিরা পজিটিভ হচ্ছে এবং হোম আইসোলেশনে আপনারা থাকতে বলছেন, তাদের সঙ্গে কি স্বাস্থ্য অধিদপ্তর অথবা সরকারি হাসপাতালের পক্ষ থেকে নিয়মিত যোগাযোগটা রাখা হচ্ছে? তাদের প্রতিনিয়ত তো পরিবর্তন হতে পারে। জি, অবশ্যই। এটির নিয়ম হচ্ছে আপনার প্রত্যেকদিন অন্তত একবার ডাক্তার সাহেবরা কথা বলবেন। ডেজিগনেটেড ডক্টরস আছে। উপজেলা লেভেলে এটি খুব সুন্দরভাবে পালিত হচ্ছে। শহরে কিছু কিছু জায়গায় হয়তো তারা যোগাযোগ করেন না, অথবা আমাদের চাপের কারণে কিছু কিছু মিস হতে পারে। কিন্তু উপজেলায় কিন্তু এটি খুব ভালোভাবেই হচ্ছে। আমাদের মেট্রোপলিটনে আমরা চেষ্টা করছি পুরোটা এই সেফটি নেটের আওতায় নিয়ে আসতে। অন্তত একবার যাতে ডাক্তার সাহেব কথা বলেন, আর বাকি দুবার বিকালে এবং অন্য সময়ে স্বাস্থ্যকর্মীরা খোঁজ নেন। এইরকম একটা সিস্টেম আমরা কিন্তু চালু করেছি চট্টগ্রামে। আমি অন্য জায়গার কথা বলতে পারব। অধ্যাপক মনিলাল আইচ, ঢাকায় কি অবস্থায়? বিশেষ করে মুগদা জেনারেল হাসপাতাল একটা কোভিড ডেডিকেটেড হাসপাতাল। আ সেখানকার কি অবস্থা? সেখানে কেমন রোগী আছে এবং তাদের কি অবস্থা? আমাদের মানে আজ পর্যন্ত প্রায় ৩০০ পেশেন্ট আছে এখন, রাইট নাও। তো এর মধ্যে আইসিইউতে ১০ জন আছে। এছাড়া আমাদের কিন্তু মুগদায় বোধহয় একমাত্র হাসপাতাল যেখানে ডায়ালাইসিস হচ্ছে করোনা রোগীদের। প্লাস তাদের সিজারিয়ান সেকশন যাদের প্রয়োজন হচ্ছে, যেসব মায়েদের, তাদের কিন্তু গর্ভবতী মায়েদের সেই চিকিৎসাটাও কিন্তু আমরা চালু রাখছি। অলরেডি ১২ জনের বেশি মাকে সিজারিয়ান সেকশন করানো হয়েছে এখানে। সো আমি ওভারঅল মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের যে কোভিড এর যে কার্যক্রম এবং ডিরেক্টর সাহেব এবং আমাদের ফোকাল পারসন এরা মিলে যেভাবে সার্ভিস দিচ্ছেন আমাদের চিকিৎসক নার্স সহ, আই এম স্যাটিসফাইড। স্পেশালি আমি বলবো, গতকাল আমাদের একজন পেশেন্ট রিলিজ হয়েছেন, আপনারা হয়তো দেখছেন কিনা নিউজে, যে ৮১ বছরের এক বৃদ্ধ, তিনি কিন্তু আমাদের হাসপাতাল থেকে ভালো হয়ে বাড়ি গিয়েছেন গতকাল, লালবাগের বাড়িটা। তো আমরা বিশ্বাস করি বা আমরা যেটা দেখছি, আপনি জানেন যে সবুজবাগ এরিয়া এটা কিন্তু হটস্পট একটা, ঢাকার অন্যতম একটা এরিয়া। তো মানে এবং অধিকাংশ রোগী তাদের খুব সামান্য চিকিৎসায় কিন্তু তারা ভালো হয়ে যান। এবং কোভিড এর কিন্তু আসলে সিম্পটোমেটিক এবং সাপোর্টিভ ট্রিটমেন্ট,
এখানে কিন্তু স্পেসিফিক এই ভাইরাসের জন্য কোনো চিকিৎসা নাই। নিউমোনিয়া হলে নিউমোনিয়ার চিকিৎসা, নিউমোনিয়া যাতে না হয় সেজন্য অ্যান্টিবায়োটিক দেওয়া। অনেক সময় ডিআইসি হয়, সেজন্য আপনার লো মলিকুলার হেপারিন দেওয়া। এটা পেশেন্টকে সাইকোলজিক্যাল সাপোর্ট যেটা, ম্যাক্সিমাম পেশেন্ট আপনার প্যানিকই হয়ে যায়। আপনি জানেন যে যেকোনো প্যান্ডেমিক বা মহামারীর সাথে আরো ২ টো পি চলে আসে। সেটাকে বলে ফোবিয়া এবং আপনার প্যানিক। এই ফোবিয়া এবং প্যানিকে ভুগে কিন্তু অনেক পেশেন্টের মানসিক এবং শারীরিক সমস্যা হয়। যখনই ভয় পেয়ে যায়, আতঙ্কগ্রস্ত হয়ে যায়, কোভিড হয়েছে শুনে, তখন কিন্তু তার এক ধরনের ভয়ের জন্য তার এক ধরনের স্পাজম হয়। হয়ে কিন্তু তার শ্বাসকষ্ট কিন্তু হতে পারে। আপনার অ্যাংজাইটি হয়, দুশ্চিন্তা হয়, ঘুম হয় না। কাজেই সেগুলো কিন্তু ব্যাডলি এফেক্ট করে মানুষকে। এবং এই অ্যাংজাইটি বা প্যানিক হলে মানুষের কিন্তু ইমিউনিটি লেভেল আরো কমে যায়। তো কাজেই আপনার এই করোনা হলেই, যেটা শাহরিয়ার ভাই বলেছেন, যথার্থই বলেছেন যে সব রোগীর হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নাই। অধিকাংশ রোগী কিন্তু বাসায় থেকে, হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিতে পারেন। আর এখন যেটা হচ্ছে যে গভর্নমেন্ট কিছু আইসোলেশন সেন্টার বা হাসপাতাল করছেন, যেমন বসুন্ধরা একটা হচ্ছে। তো সেগুলোতে কিন্তু আইসোলেশনে রেখেও অনেক রোগীর চিকিৎসা করা যাবে। নট নেসেসারিলি যে ফুল ব্লোন হসপিটাল একটা প্রয়োজন হবে সবসময় তা না। যাদের ওরকম সিম্পটম দেখা যাবে তাদেরকে তখন হাসপাতালে ট্রান্সফার করলেই হবে। সবসময় যে একদম মডার্ন একটা ইকুইপড হসপিটাল প্রয়োজন হবে, এটাও আমি মনে করি না। এবং আমাদের ধন্যবাদ। সক্ষমতা এরকম বাড়ছে। তবে সক্ষমতা বাড়ার চাইতে, সক্ষমতা বাড়ানোর সাথে, সাথে সংক্রমণটাকে একটা পার্টিকুলার লেভেলে রাখাটা অত্যন্ত জরুরি। সংক্রমণ যদি অনেক বেশি হয়ে যায়, তখন যতই সক্ষমতা থাক, আপনি ইতালিতে জানেন যে যাদের ৮০ বছরের বেশি বয়স, তাদের আইসিইউ থেকে তাদেরকে খুলে দেওয়া হতো। যাদের বয়স ৭৫ এর বেশি, তাদের বাসায় অ্যাম্বুলেন্স সার্ভিস দিত না গভর্নমেন্ট। সো সেরকম দৃশ্য আমরা বাংলাদেশের জন্য চাই না। আমাদের সংক্রমণের হারটাও কমায় রাখাটাও জরুরি। জি, সংক্রমণের হার যে কমানো অথবা কোনো একটা পর্যায়ে গিয়ে এটাকে থামানো, এটার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া উচিত। ১ম দিকে যেটি ছিল যে এখনো সবাই সেটিই বলছেন যে কড়াকড়ি করা, লকডাউন করা। কিন্তু আ ব্যা বাস্তবতা হলো যে সেই জায়গাটিতে এখন আর আমরা নেই। ডক্টর আওরঙ্গজেব, জি, জি। ডক্টর আওরঙ্গজেব আ আম আ জি, জি। সরকার কি মানে বাংলাদেশ কি এই করোনা পরিস্থিতি মোকাবেলায় ভুল পথের দিকে অগ্রসর হয়েছে? আসলে আপৎকালীন সময়ে আমাদের সকলকেই একযোগে কাজ করতে হবে। সরকার বলেন বা আমরা যারা জনগণ আছি, প্রত্যেকের কিন্তু নিজস্ব দায় আছে। শুধুমাত্র সরকার আমাদেরকে বলে দিল সেই নিয়ম পালন করলাম কি করলাম না, কিন্তু মৃত্যু কিন্তু আমি এবং আমার পরিবারই ভোগ করব। আপনি যদি আমরা যে স্বাস্থ্যের ডেফিনিশনটা যদি দেখি, তাহলে সেখানে আমরা পাই যে কমপ্লিট আ আ ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল এবং স্পিরিচুয়াল ওয়েল বিং। কিন্তু আমরা শুধুমাত্র স্বাস্থ্য বলতে যেটা আমরা দেখি যে অসুস্থ হচ্ছে, হাসপাতালে নিচ্ছে। কিন্তু যেই কথাটা লিটু ভাই এতক্ষণ ধরে বললেন, অত্যন্ত মৌলিক একটা কথা। যে আসলে ইমিউন সিস্টেম কিন্তু ফল করে যদি একটা রোগী প্যানিক হয়ে যায়। একটা রোগী যদি হতাশাগ্রস্ত হয়, আপনার হবে না কেন? একটা যখন জীবন মৃত্যুর প্রশ্ন এসে দাঁড়ায়, তখন কিন্তু এই বিষয়গুলো সামনে এসে দাঁড়ায়। আবার দেখেন জীবিকা, এই জীবিকার জন্য মানুষকে পরিপূর্ণভাবে শতভাগ সবকিছু নিয়মতান্ত্রিক ভাবে করা আসলে কারো পক্ষেই সম্ভব নেই। ইতালি কি পেরেছে? আমেরিকা কি পেরেছে? এটা তো আসলে এমন এক যুদ্ধ, সেই যুদ্ধের নাই কোনো আ আ সঠিক এই মুহূর্তে উপসেদক, নাই কোনো ওষুধ। আমরা কিন্তু সিম্পটম দেখে, দেখে তার চিকিৎসা দিচ্ছি। তাই যদি হবে যার সিম্পটম নেই, তার চিকিৎসাটা আমি কিভাবে দিব? আবার আমাদের টেস্টের ফ্যাসিলিটিস গুলো কিন্তু কিছুটা যদি সক্ষমতা বেড়েছে কিন্তু অপ্রতুল। মানে আরো বেশি দরকার। এর মধ্যে সংক্রমণের হার বাড়ছে, মানুষ ঢাকা থেকে বেরোচ্ছে, ঢাকায় ঢুকছে। সেখানেও এক ধরনের আ শতভাগ কড়াকড়ি কিন্তু আসলে পরিলক্ষিত হচ্ছে না। মানুষের মধ্যে যদি এই বোধ, মানে একটু আগেও যখন আমাকে আপনি বললেন যে এই বোধোদয় যদি শতভাগ কাজ না করে, এই সংক্রমণ আসলে রোধ করা খুবই কঠিন। কেননা ব্যক্তিই একমাত্র পারে তার নিজেকে সচেতন রাখতে। ধন্যবাদ ডক্টর আওরঙ্গজেব। আমরা একটু এই আলোচনা অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম যে আরেকটি প্রাকৃতিক দুর্যোগও কিন্তু আমাদের
উপকূলের দিকে ধেয়ে আসছে। আমাদের এর সঙ্গে এই অনুষ্ঠানে আমরা যুক্ত করেছি খুলনা সাংবাদিক। বৈশাখী টেলিভিশনের খুলনা সংবাদদাতা শেখ হেদায়েতুল্লাহ। শেখ হেদায়েতুল্লাহ, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন আমাকে। বা মংলা সমুদ্র বন্দরে তো ৭ নম্বর বিপদ সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর, এবং তারা বলছে যে রাতের শেষ নাগাদ অথবা আগামীকাল ভোর নাগাদ হয়তো এই আমফান ঘূর্ণিঝড় সেটি আঘাত আনতে পারে উপকূলে। আপনার এলাকায় এই উপকূলীয় অঞ্চলে এখনকার চিত্রটি কেমন, এটা একটু জানাবেন আমাদের। আপনি হয়তো জানেন প্রাকৃতিক দুর্যোগ সিডর ও আইলার থেকে অধিক শক্তিশালী হয়ে সুপার সাইক্লোন আমফান আগামীকাল বিকেলের দিকে খুলনা উপকূল অতিক্রম করতে পারে। ইতোমধ্যে খুলনা অঞ্চলের আজ সকাল থেকে বেশ বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়া দপ্তর জানিয়েছে যে এখন পর্যন্ত রাত 9টা পর্যন্ত তারা 20 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে এবং ঘূর্ণিঝড়ের আর সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় খুলনা জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এখন ওখানকার আবহাওয়া কেমন? এখানে কি মেঘলা অথবা বৃষ্টি এরকম হচ্ছে? হ্যাঁ, দুপুর থেকে মেঘলা আবহাওয়া এবং গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, সেটা সন্ধ্যার দিকে মুষলধারে বৃষ্টিপাত হয়েছে এবং রাত 9টা পর্যন্ত 20 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে খুলনা আবহাওয়া দপ্তর। জি, ধন্যবাদ। আমরা আশা করব যে এইটিও দুর্বল হয়ে আমাদের বাংলাদেশ উপকূল অতিক্রম করুক। ডক্টর মনিলাল আইচ, এই দুর্যোগের সময় সাধারণত আমরা যেটি দেখি যে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয় এবং সরকার এবারও আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে। কিছু কিছু অঞ্চল থেকে বাসিন্দাদের ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে নেওয়াও হচ্ছে। এখন যদি আসি যে আমরা যেখানে সোশ্যাল অথবা ফিজিক্যাল ডিস্টেন্সের কথা বলছি সংক্রমণ থেকে মুক্ত থাকতে, সে অবস্থায় আশ্রয় কেন্দ্রে যখন মানুষকে রাখা হবে সেখানে কিভাবে এই ফিজিক্যাল বা সোশ্যাল ডিস্টেন্স মানা হবে? আসলে আমি 85 একটা ঝড় হয়েছিল বাংলাদেশে, বড় ধরনের, এবং 91 হয়েছিল। I have the rare opportunity to visit many cyclone centers in Bangladesh. তখন আরো সাইক্লোন সেন্টার তৈরি হচ্ছিল। অ্যাকচুয়ালি সাইক্লোন সেন্টার বা স্কুল ঘর যেগুলোর মধ্যে আর কি এই ঘূর্ণিঝড়ের সময় মানুষদের রাখা হয়, সেখানে আসলে ইট ইজ কোয়াইট অ্যাবসার্ড এন্ড ইম্পসিবল তাদের ফিজিক্যাল ডিস্টেন্সিং বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করানো। তবে এদের মধ্যে যদি কারোর জ্বর থাকে বা অন্য ধরনের সিমটম থাকে যেটা মনে হতে পারে, তাদেরকে একটু যদি আইসোলেট করে রাখা যায়, দ্যাট উইল বি হেল্পফুল। এছাড়া তাদেরকে ওখানে যে ফিজিক্যাল ডিস্টেন্সিং বা মেনটেন করা যাবে, এটা একদম সম্ভব না। ইট ইজ অসম্ভব। এটা স্থানীয় স্বাস্থ্য বিভাগ অথবা সিভিল সার্জন তারা যদি এই উদ্যোগটি নেন যে যাদেরকে আনা হচ্ছে তাদেরকে জ্বর মাপার বা শরীরের তাপমাত্রা মাপার কোনো ব্যবস্থা, কিন্তু সেটি কি আমরা এখন পর্যন্ত শুনি না। একটা কোঅর্ডিনেশন মিটিং হয়েছে জেলা প্রশাসনের, সব জেলা প্রশাসনই উপকূলীয় অঞ্চলের, কিন্তু এদেরকে আইসোলেট করার কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানা নেই। সেটা অবশ্য বেস লেভেলে যারা আছেন, হ্যাঁ, তারা এটা ভালো বলতে পারবেন। কিন্তু আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে যদি যেসব এলাকায় করোনা আক্রান্ত, আমরা তো জানি কোন কোন এলাকায় আক্রান্ত, সেসব এলাকায় যদি এরকম ঘূর্ণিঝড়ে যদি সাইক্লোন সেন্টার রাখতে হয়, তাহলে যাদেরকে সাসপেক্টেড মনে হবে তাদেরকে আইসোলেট করে ফেললে অনেক মানুষ হয়তো ভালো থাকবে। জি, নাহলে দেয়ার উইল বি ডিভাস্টেশন, অনেক মানুষ কিন্তু আক্রান্ত হয়ে যাবে। জি, ডাক্তার হাসান শাহরিয়ার কবির, চট্টগ্রামও একটু বিপজ্জনক অঞ্চল একটা কোভিড-19 এর জন্য এবং এই ঘূর্ণিঝড় আমফানের জন্য। সেখানেও হয়তো প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আশ্রয় কেন্দ্রে মানুষ সরিয়ে নেওয়ার হতে পারে। নিশ্চয়ই এই ধরনের প্রস্তুতিমূলক সভা হয়েছে। সেখানে স্বাস্থ্যবিধি পরিপালন করার বিষয়ে কি আলোচনা হয়েছে অথবা সিদ্ধান্ত নিয়েছেন আপনারা? আমরা বেশ কয়েকটা নির্দেশনা দিয়েছি। আমরা গত পরশুদিন রাতে আমরা বসছিলাম আমাদের বিভাগীয় একটি কমিটি আছে, আপনি জানেন, যেটিতে আমি সদস্য, এবং আমরা জেলা প্রশাসনের সাথে, ডিসি মহোদয়দের সাথে এবং সিভিল সার্জন মহোদয়দের সাথে একটা সংযোগ করেছি আমরা। তাতে করে নির্দেশনাটা এরকম, বিশেষ করে যেগুলো উপকূলবর্তী অঞ্চল আছে সেখানে কিন্তু কিছু আইসোলেশনের রোগীও আছে, এই জিনিসটাও খেয়াল করতে হবে। তো তাদেরও কিন্তু অনেক ক্ষেত্রে এমন কিছু উপকূলবর্তী জায়গা আছে আমাদের চট্টগ্রামে
6টি জেলায় আমি বলবো যে কক্সবাজার, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী। এইগুলোর মধ্যে তাদেরকে কিভাবে সরানো হবে সেরকম একটা নির্দেশনা আমরা দিয়েছি, একটি রোডম্যাপ যতটুকু পারা যায়। আমরা একই জায়গায় যারা কোভিড আইসোলেশনে আছে এবং যারা নন কোভিড আপাতত দৃষ্টিতে সাধারণ যারা জনগণ, সাধারণ জনগোষ্ঠী, তাদেরকে একটু গ্যাপে রাখতে বলেছি। গ্যাপ বলতে বোঝায় এরকম যেখানে আপনার দুটো সেন্টার আছে তারা ভাগ করা থাকবে। আর যদি একটি সেন্টারই থাকে তাদের একাংশে থাকবে হচ্ছে যেখানে মাঝখানে অন্তত 6 ফিট ফারাক থাকবে, মিনিমাম 6 ফিট আমি আবার বলছি, তারা ওইদিকে থাকবে, তারা এদিকে থাকবে। আর যেটি হচ্ছে ব্যক্তিগত সুরক্ষা, যারা সাহায্যকারীরা যাবেন, যারা রেস্কিউ করতে যাবেন, তাদের কিন্তু আমরা নির্দেশনা দিয়েছি মাস্ক অবশ্যই করতে হবে। এটি একদম এটি সাপ্লাই করতে বলা হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে, এবং মেডিকেল টিম যারা কাজ করবে এবং প্রশাসন থেকে পুলিশ বাহিনী থেকে যারা কাজ করবে, রেড ক্রিসেন্ট যারা কাজ করবে, সকলকে একই ধরনের কথা বলে দেওয়া হয়েছে, একই শিক্ষা। তাদের জন্য কি পর্যাপ্ত এই সুরক্ষা সামগ্রী আপনার সিভিল সার্জন কার্যালয়ে মজুদ আছে? হ্যাঁ, বর্তমানে আমার চট্টগ্রামের কথা আমি বলতে পারি, আমার কিন্তু মজুদ আছে। আমার শুধু 6টি জেলাকে আমরা নির্দিষ্ট করেছি, আমার 11টি জেলা আমার অধীনে। তার মধ্যে এই 6টি জেলাতে আমরা এটিকে এনশিওর করেছি যে যারা যাবেন, যে কটি টিমের সবাই যাতে মাস্ক পরে থাকে, এবং একই সাথে জেলা প্রশাসনকেও একই রকম নির্দেশনা দেওয়া আছে। প্রয়োজনে আমাদের অফিস থেকেও তারা কিছু এই ব্যাপারে সাহায্য করবে। ধন্যবাদ। আমরা আশা করব যে সেই পরিস্থিতি যাতে না হয়, দুর্বল হয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করুক। তারপরও বাস্তবতা মেনে প্রস্তুতি নিয়ে রাখতে হয়। ডক্টর আওরঙ্গজেব, এই প্রস্তুতিতে আপনার কতটা এই যে প্রস্তুতি দিয়ে নেওয়া হচ্ছে যে যাতে সংক্রমণ রোধ করা যায়, আর কি করা যেতে পারে? না, আসলে শুরু থেকেই বা আমরা দেখি যখন করোনা শুরু হলো এরপরে কিন্তু মৌসুম শুরু হয়ে গেল ডেঙ্গু জ্বরে। হ্যাঁ, ডেঙ্গুর প্রাদুর্ভাবে কিন্তু এখন সময়কাল চলছে। তখনও কিন্তু আমাদের প্রত্যেকটা এলাকায় মশা নিধনের কার্যক্রম শুরু হয়ে গেছে, আমরা দেখেছি। তারও কিন্তু একটা প্রস্তুতি আছে। এবং এখন যে সাইক্লোন ঘূর্ণিঝড়টি বাংলাদেশে আঘাত হানার খুব কাছাকাছি, তার প্রস্তুতি তো আমরা জেনেই নিলাম। কিন্তু আমি যেই প্রস্তুতি নেই, আমরা কিন্তু শতভাগ সফল কাম হব সেই নিশ্চয়তা আমি দিতে পারছি না। কেননা শুধুমাত্র একটি মাস্ক পরে বা কিংবা গ্লোভস পরে কিন্তু এই রোগীদের কাছে যাওয়া, কারণ প্রতিটি মানুষকেই যেহেতু এখন লক্ষ্য উপসর্গবিহীন করোনা রোগী আমরা অনেক পাচ্ছি, এবং যাদের দ্বারা অন্যেরা ছড়াচ্ছে। সুতরাং আমি কিভাবে নিরূপণ করব যে এই রোগীটি কোভিড পজিটিভ, এই রোগীটি কোভিড পজিটিভ নয়, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। আর আমরা জানি যে এই সাইক্লোন সেন্টার গুলোতে একরকম গাদাগাদি করেই মানুষ রাখা হয়। হ্যাঁ, এটা সুন্দর ব্যবস্থাপনা আছে যদিও, কিন্তু সংক্রমণ ব্যাধি তো আমাদের এইভাবে ছড়িয়েছে একেবারেই নতুন। মানে সেই দিক থেকে তো আমরা একেবারেই প্রস্তুত না। তো শতভাগ সফলকাম না হলেও আমরা যতটুক সম্ভব আমাদের দিক থেকে যে প্রত্যেকটা মানুষ যেন নিরাপদ দূরত্ব বজায় রেখে থাকে এবং তার নিরাপত্তাটা যেন সে নিজে নিশ্চিত করে। কেননা স্বাস্থ্যকর্মী বা স্বাস্থ্য সহায়ক যে সমস্ত বাহিনীগুলো আছে, যে সমস্ত সংস্থাগুলো কাজ করছে, তারা তো তাদের শতভাগ দিয়েই করবেন। কিন্তু প্রত্যেকে তার স্ব জায়গা থেকে কিন্তু এই জিনিসটা কিন্তু যতই দেবেন আপনি, যতই করবেন, যেহেতু লক্ষ্য উপসর্গবিহীন রোগী পাওয়া যাচ্ছে অনেক বেশি, এই সংক্রমণ ছড়াবে না সেই গ্যারান্টি কিন্তু বলাটা খুবই মুশকিল। সেই গ্যারান্টি দেওয়া ভীষণ মুশকিলের ব্যাপার। জি, ধন্যবাদ আওরঙ্গজেব। আমরা আরেকটি বিরতি নেব। বিরতির পর আবার আপনার এই আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই ফিরছি ছোট্ট একটা বিরতির পর। বিরতির পর আরও একবার স্বাগত শেভরন বিশ্বময় করোনা অনুষ্ঠানে। আমরা এই আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। এই আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত আছেন অধ্যাপক মনিলাল আইচ লিটু, মুগদা মেডিকেল কলেজ। আমাদের সঙ্গে আছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার হাসান শাহরিয়ার কবির, এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন ডাক্তার আওরঙ্গজেব আরু। আমরা আলোচনার শেষ পর্বে চলে এসেছি। আমাদের এই আলোচনাটি শেষ করতে চাই এইভাবে যে আমাদের এখনকার যে বাস্তবতা, যে মানুষজন রাস্তায় নেমে পড়েছেন এবং জীবনযাত্রা স্বাভাবিক হচ্ছে, এই অবস্থায় সংক্রমণ বাড়ছে, কিন্তু আমরা সংক্রমণটাকে একটা নির্দিষ্ট জায়গায় রাখতে চাই অথবা থামাতে চাই। ডাক্তার হাসান শাহরিয়ার, কিভাবে সম্ভব হয় এটাকে কমানো অথবা থামানো?
বর্তমান আহ, বাস্তবতা? জি, ধন্যবাদ। আমরা আসলে লাইভ ভার্সেস লাইভলিহুড এইটাই ব্যালেন্সই করতে হবে। আমাদেরকে দুটোই দরকার। এখন আমাদেরকে বুঝতে হবে যেসব জায়গায় আমরা লাইভলিহুড কি গুরুত্বপূর্ণ, অর্থাৎ সবারই লাইভলিহুড গুরুত্বপূর্ণ। আমি বলতে চাচ্ছি যে ইন্ডাস্ট্রি গুলো যেগুলো আছে রপ্তানিমুখী, যাদের অর্ডার নেওয়া হচ্ছে সেগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলে বোথ ফ্রম দ্য এমপ্লয়ার সাইড এন্ড দ্য এমপ্লয়ি দুজনকেই সচেতন ভাবে কাজ করে দিতে হবে। প্রয়োজনে কিছু সংখ্যক লোক কমিয়ে দিতে হবে। কমিয়ে বলতে আমি বোঝাচ্ছি যে গার্মেন্টস যেগুলো আছে বা কিছু ইন্ডাস্ট্রি আছে, আপনি খুব ঘেঁষাঘেঁষি করে যদি আপনি ইন্ডাস্ট্রি চালান তাহলে কিন্তু এটা সম্ভব না। আপনি প্রয়োজনে একটি মেশিন পর পর বসালেন, অর্থাৎ একজনকে বাদ দিয়ে করলেন। এইসব বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আরেকটি হচ্ছে যেগুলো হটস্পট, রেড জোন, সেগুলোকে কমপ্লিটলি কিছুদিনের জন্য বন্ধ রাখতে হবে এবং যেগুলো অপেক্ষাকৃত হালকা, যেখানে কমিউনিকেশন কম অর্থাৎ কন্টামিনেশন কম, সেখানে কিন্তু সব জায়গাতেই কন্ট্যাক্ট ট্রেসিং করতে হবে, কিন্তু সেসব জায়গায় রেড স্পটে আসলে কম এখন বর্তমানে যে অবস্থা তাতে কন্ট্যাক্ট ট্রেসিং একটু দুরূহ। কিন্তু বাকি জোন গুলো যেগুলো ভালো আছে সেগুলো কন্ট্যাক্ট ট্রেসিং এর মাধ্যমে আইসোলেট করে ফেলতে হবে যারা আছে, যাতে আর না ছড়ায়। এই কতগুলো বৈজ্ঞানিক পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে। অত্যন্ত আমাদেরকে এই ব্যাপারে মনস্ক হতে হবে, টু দ্য পয়েন্ট কাজ করতে হবে, ঢালাও ভাবে কোনো কিছু করে হবে না। আর শেষ কথাটি আমি বলতে চাই, সেটি হচ্ছে আমি জানি না কিভাবে সম্ভব, সামনে ঈদ আসছে, ঈদের আগের 3 দিন, পরের 3 দিন, এই টোটাল 7 ডেজ খুব ভালোভাবে আমাদেরকে ঈদ পড়বে ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, একজনের বাড়িতে আরেকজন যাবে না। এই জিনিসটা কিন্তু আমি জানি না কিভাবে সম্ভব। এটি করতে হবে, এটি করতে হবে। বিশেষ করে অযাচিত ভাবে যে ঘোরাঘুরি, সেটিকে বন্ধ করতে হবে। এটি মানুষের মানসিক দিকটাকেও দেখতে হবে। প্রয়োজনে কিছু কিছু সচেতনতাকে আমাদের একটু একটু করে প্রেশারাইজ করতে হবে। প্রেশারাইজ বলতে আমি কাউকে মারপিট করতে বোঝাচ্ছি না, আমি খুব বেশি বেশি করে বলতে হবে। এটি প্রশাসন থেকেও বলতে হবে, গণমাধ্যম থেকেও বলতে হবে এবং প্রত্যেক জায়গায় একটি কথাই থাকতে হবে যে আপনারা অযাচিত কাজে বাইরে যাবেন না, কোনো প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না। কাজে যান, কাজে যাওয়ার জন্য আমরা খুলে দিয়েছি এবং গেলে সুরক্ষা সুরক্ষা নিয়ে এটির উপর কাজ করতে হবে, অনেক বেশি কাজ করতে হবে। এছাড়া জনসচেতনতা তৈরির জন্য গণমাধ্যম যে ভূমিকা পালন এটি করছে সেটি আরো এর আরো সঙ্গে আরো প্রশাসনিক প্রশাসনিক এর সঙ্গে প্রশাসনিক কিছু পদক্ষেপের বিষয় থাকে। আপনি বিষয় যেমন থাকে। কলকারখানা খুলে দেওয়া, আপনাদের চট্টগ্রামের ইপিজেড গুলোতে আমরা দেখেছি যে সেখানে কারখানাগুলো খুলে দেওয়ার ফলে যেভাবে শ্রমিকরা একসঙ্গে ঢুকছে এবং বের হচ্ছে, সেখানে কোনো ৬ ফুটের ডিসটেন্স মানার কিন্তু কোনো বালাই দেখা যায় নাই। সেক্ষেত্রে এখানে তো সচেতনতামূলক কার্যক্রম তো চলছেই। প্রশাসনিক কোনো উদ্যোগ বা আমরা বেশ কয়েকটা মিটিং করেছি এই ব্যাপারে। আমরা আমাদের যে সমিতিগুলো আছে, অর্থাৎ এদিকে শুরু করে আমাদের চেম্বার অফ কমার্স এবং মেট্রোপলিটন চেম্বার, সবাইকে ডেকেছি। বলা হয়েছে এখন উপরের দিক থেকে সবই করা হচ্ছে, কিন্তু ব্যক্তি মালিকানা, টু দ্য পয়েন্ট কাজ করার যে ভাব, সেটি কিন্তু এখনো আমরা আশানুরূপ ফলটি পাইনি এবং ফল না পেলে আশা হয় যে এটার যে আউটকাম আসবে সেটি হবে ভয়ঙ্কর। এই জিনিসটি কিন্তু আমাদের, এই ভীতিটুকু আমাদেরকে বোঝাতে হবে সবাইকে এবং এই ব্যাপারে সকলকে একসাথে কাজ করতে হবে। আমরা করছি, জনগণকে সাথে নিয়ে করতে হবে। জি, ধন্যবাদ ডক্টর আরঙ্গজেব। এই যে সচেতনতা এবং এখন যার যার নিরাপত্তা, কে নিরাপদ থাকবেন কে থাকবেন না সেটি নির্ভর করছে যে প্রত্যেকে কে কিভাবে স্বাস্থ্যবিধি কিন্তু মেনে চলছেন। মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে একটা হলো যে ব্যক্তিগত, আরেকটা প্রশাসনিক যে তৎপরতাগুলো, সেই প্রশাসনিক তৎপরতা কিছুটা ঢিলেঢালা হয়েছে, সেটা আমরা বাস্তবতা দেখতে পাচ্ছি। এই বাস্তবতা মেনেও সংক্রমণ থামানোর জন্য, কমানোর জন্য ব্যক্তি পর্যায়ে কি করা উচিত? আসলে এখানে সংঘবদ্ধভাবে বাকিদেরও কাজ করতে হবে। ব্যক্তি তো অবশ্যই সচেতন হবেনি, তার নিজের জন্য, তার পরিবারের জন্য, তার আশপাশের ঘরবাড়ির জন্য। এই যে দেখলেন যে বসুন্ধরা একটি হসপিটাল এর জায়গা ছেড়ে দিয়েছে, এবং অপরাপর অনেকেই এগিয়ে আসছে, তাদেরকেও এগিয়ে আসতে হবে এবং স্ব জায়গা থেকে যদি আমরা আমরা ঠিক কাজটি করি তাহলে কিন্তু অনেকের অনেক বড় উপকার, বা এই সংক্রমণ ছড়ানো, ঠিক চিকিৎসা দেয়া, ভুল নিয়মে মানুষ ভুল পথে না যাওয়া, এগুলা এরই ধারাবাহিকতায় আমি অত্যন্ত আনন্দের সাথে একটা জিনিস বলতে চাই, যেটা অনেকেই জানেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শাম পরশ ভাই এবং সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের নেতৃত্বে
বাংলাদেশ যুবলীগ একটি ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস এই আপৎকালে শুরু থেকে কিন্তু তারা রেখেছে। যখন করোনা রোগীকে সিএনজি নামিয়ে দিচ্ছে, অপরাপর অ্যাম্বুলেন্স গুলো নিতে চাচ্ছে না সংক্রমণের ভয়ে, যখন সবাই সংক্রমণে জবুথবু জড়সড়, তখন কিন্তু শুরু থেকেই বাংলাদেশ যুবলীগ আমাদের নেত্রীর জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কিন্তু এই কাজটি করে যাচ্ছে। সেটি ভালো আমাদের উদ্যোগ, কিন্তু আমরা আওরঙ্গজেব নিশ্চয়ই সেটি ভালো উদ্যোগ, মানুষের পাশে এগিয়ে এসছে, কিন্তু পাশাপাশি এমনও দেখা গেছে যে ত্রাণ দেওয়ার নামে, ত্রাণ দেওয়ার সময় যেভাবে লোক সমাগম করা হচ্ছে, হুম, হুম। কাছাকাছি যাওয়া হচ্ছে, সেটা কিন্তু উল্টা সংক্রমণের ঝুঁকি আরো বাড়াচ্ছে। আমরা না, না, এরকম নিশ্চয়ই দেখেছি যে তাই, এই এই নিশ্চয়ই তাই। রাজধানীতে এখানে যাত্রাবাড়ি কিন্তু এলাকায় এরকম গত ১ মাস ২ মাস ধরে করা হয়েছে, কিন্তু তিনিও যে এই উদ্যোক্তা, তিনি নিজেই কিন্তু পরবর্তীতে এই সংক্রমিত হয়েছেন, জীবন না, দিয়েছেন। নিশ্চয়ই তাই। শুধু তাই না, প্রত্যেককে কিন্তু প্রত্যেকের জায়গায় জায়গায় গোল গোল করে দিয়ে তাদের অবস্থান নিশ্চিত করতে বলা হয়েছে যে আপনারা এই বৃত্তের ভেতরে আপনারা থাকবেন, বৃত্তের বাইরে যাবেন না। তারপরেও মানুষ গাদাগাদি করে ত্রাণের জন্য, কারণ মানুষের মধ্যে তো হাহাকার আছে, মানুষের মধ্যে ক্ষুধা আছে, মানুষের মধ্যে না পাবার বেদনা আছে, মানুষের মধ্যে কাজ নেই, জীবিকার প্রয়োজনে কিন্তু মানুষ যাচ্ছে, কাজ পাচ্ছে না। আপনি ছোট বুয়াদের কথা চিন্তা করেন, কোনো বাড়িতে কাজ করতে পারছে না, কেউ বেতন দিচ্ছে, অধিকাংশই দিচ্ছে না। বা নিম্ন আয়ের মানুষগুলা যারা দিন আনে দিন খায়, প্রত্যেকটা মানুষ কিন্তু অত্যন্ত ঝুঁকি নিয়ে হলো, গাদাগাদি করে হলো তার ত্রাণটা নিশ্চিত করবার জন্য ছুটে যায়। এখানে কেউ কিন্তু ধন্যবাদ। এই ক্ষেত্রে তাদের ডাক্তার মনিলাল আইচ, আপনার কাছে একটা আসতে চাই যে এটি হলো রাজনৈতিক নয়, একটা এমন দুর্যোগ যেখানে বিজ্ঞান ভিত্তিক সমাধানই হওয়া উচিত। শাহরিয়ার কবির যেটা আগেই বলেছেন যে নিশ্চয়ই তাই, হ্যাঁ। তাদের পরামর্শ প্রশাসনের সঙ্গে দিয়েছেন। কিভাবে বাস্তবায়ন হবে সেটি প্রশাসন করবে। কিন্তু সারা দুনিয়াতেই দেখা যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প যখন প্রেস কনফারেন্স করেন, তখন তার পাশে কিন্তু এই চিকিৎসক এবং চিকিৎসা বিজ্ঞানীরা থাকেন। আমাদের দেশে যে সমস্ত পদক্ষেপগুলো নেয়া হচ্ছে, সেক্ষেত্রে এই যে এপিডেমিওলজিস্ট অথবা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অথবা যে চিকিৎসকদের নিয়ে যে কারিগরি কমিটি, তাদেরকে দেখা যাচ্ছে না। মানে আমরা কি বিজ্ঞান ভিত্তিক সমাধানের পরিবর্তে রাজনৈতিক পদক্ষেপের দিকে বেশি চলে গেছি? এইটা উত্তর দেওয়ার আগে আমি একটু ডক্টর ব্রায়ান লি, হু ইজ দ্য WHO এক্সিকিউটিভ ডিরেক্টর ফর এমার্জেন্সি সার্ভিসেস, উনি একটা কথা বলেছেন এই সপ্তাহখানেক আগে, যে নো ওয়ান ইজ সেফ ইফ এভরিওয়ান ইজ সেফ। আমাদেরকে বুঝতে হবে যে এটা একটা সামগ্রিক যুদ্ধ, এটা কোনো সরকারের বিষয় না, এটা প্রশাসনের বিষয় না, চিকিৎসকের বিষয় না, এটা প্রতিটি জনগণের বিষয়। অর্থাৎ এই জনগণকে আপনার প্রশিক্ষিত করে তুলে স্বাস্থ্যবিধি সম্পর্কে আপনাকে এই যুদ্ধটা করতে হবে। নাও আমি মনে করি বাংলাদেশে এই জায়গাটায় বিরাট ঘাটতি রয়ে গেছে। আপনি যখন লকডাউন ঘোষণা করলেন বা স্বাস্থ্যবিধি ঘোষণা করলেন, ইলেকট্রনিক্যালি ঘোষণা করলেন, ইউ নো যে ইলেকট্রনিক আপিল মানুষের মনে কম দাগ কাটে। এখানে আপনাকে ইউজ করা উচিত ছিল আপনার আদার রিসোর্স টু ইন সাইড টু সাইড উইথ ইলেকট্রনিক আপিল, বা আপনার নিউজ পেপার আপিলের বাইরে আপনাকে আপনার লক্ষ লক্ষ টিচার আছে, মসজিদের ইমাম আছে, আপনার মন্দিরের পুরোহিত আছে, আপনার গ্রাম পুলিশ আছে, পুলিশ বাহিনী আছে, সবার মাধ্যমে এই স্বাস্থ্য সচেতনতার বিষয়টিকে প্রতিটা মানুষের দোরগোড়ায় পৌঁছাইতে হবে আমাদের, ডোর টু ডোর। এবং মানুষ যখন বুঝবে যে এইভাবে চললে আমার বিপদ হবে, তখন কিন্তু মানুষ ওইভাবে চলবে না। আমরা আমাদের পাড়ার দারোয়ানকে, যাকে দেখেছি কয়েকদিন আগেও কথা না শুনতে, এখন কিন্তু সে মাস্ক পরে ডিস্টেন্স মেনটেন করে আপনার চলাফেরা করছে। আই অবজার্ভ ইট। আমি মানুষের উপর আস্থাশীল, এবং এখানে রাজনৈতিক দলগুলো, যে যুবলীগের কথা যে উনি বললেন, আমি নিজেও একজন বঙ্গবন্ধুর বা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার পক্ষের মানুষ। উচিত ছিল যে মানুষকে সেই স্বাস্থ্যবিধি বুঝানোর কাজে। তাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত ছিল মানুষ কিভাবে লাইনে দাঁড়িয়ে ত্রাণ নেবে, মানুষ কিভাবে স্বাস্থ্য বিধিমালা মেনে চলবে, এবং মানুষ এই পরিস্থিতিতে সে কিভাবে ভালো থাকতে পারে সেটা বুঝানো। কিন্তু প্রকারান্তরে তারা ত্রাণ দিয়েছেন, ভালো কথা, তারা অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করছেন, দ্যাটস প্রেইজউডি, বাট এট দ্য সেম টাইম আমি বলবো যে ইচ অ্যান্ড এভরি মানুষকে, এটা যে তার নিজেরও যুদ্ধ, তার বেঁচে থাকার যুদ্ধ, জাতির বেঁচে থাকার যুদ্ধ, সেই জায়গাটায় উদ্বুদ্ধ করার জন্য
যা যা করা দরকার প্রত্যেকটি রাজনৈতিক কর্মীর সেটা করতে এগিয়ে আসা উচিত দলমত নির্বিশেষে। ইয়েস উই নো বাংলাদেশ আওয়ামী লীগ দে আর ডুইং ভেরি গুড। হ্যাঁ, তারা কিন্তু চেষ্টা করছেন, যুবলীগ চেষ্টা করছেন, ছাত্রলীগ ধান কেটে দিচ্ছেন, অর্থাৎ এই ভিন্ন ভিন্ন জায়গাতে তারা কাজ করছেন, ভালো ভালো জায়গাতে। বাট দে শুড কাম ফরওয়ার্ড টু মেক পিপল আন্ডারস্ট্যান্ড যে স্বাস্থ্যবিধি মেলা তাকে কেন মানতে হবে, হাঁচি কাশি শিষ্টাচার মানে কেন মানতে হবে, আইসোলেশন কেন মানতে হবে, কোয়ারেন্টাইন কেন মানতে হবে, তার ফিজিক্যাল ডিস্টেন্স 6 ফুট যেটা আমেরিকাতে বলে 1.8 মিটার, বাংলাদেশে বলে 3 ফিট, এটা কেন মেনটেন করতে হবে। সো এই বিষয়গুলোতে আমি গুরুত্ব দিতে বলবো মানুষকে সচেতন করার জন্য রাজনৈতিক কর্মীদেরকে এগিয়ে আসা। আপনাকে আরো একটা সমাধানের কথা আমি বলি, এটা হচ্ছে মানুষকে আরো বহুদিন এই এই প্রবলেম নিয়ে বাঁচতে হবে, সেটাই চিন্তা করতে হবে আপনাকে। আর গভর্নমেন্ট লকডাউন উঠিয়ে দিয়েছে মানে এই না যে আবার প্রয়োজন হলে আবার দিবে না। যদি নেসেসিটি হয় তাহলে গভর্নমেন্টকেও আবার লকডাউন দিতে হবে টু প্রিভেন্ট সেকেন্ড ওয়েভ। ধন্যবাদ। ধন্যবাদ মনিরুল আইচ। আমি এই আলোচনাটি একেবারে শেষ করে নিয়ে এসেছি, যেখানে মনিরুল আইচ যেটি বলেছেন সেখান থেকে, এবং শাহরিয়ার কবির আপনিও বলেছেন যে ঈদের আগের 3 দিন, পরের 3 দিন, এই 1 সপ্তাহ খুব কঠোরভাবে লকডাউন করা উচিত। কিভাবে সম্ভব সেটি আপনি জানেন না, কিন্তু আপনি একটি বিভাগীয় কর্মকর্তার দায়িত্বে রয়েছেন, নিশ্চয়ই আপনার ওই বিভাগের সকল কর্মকর্তা প্রশাসনের সঙ্গে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। সেখানে খুব ছোট্ট করে 1 মিনিটের মধ্যে যদি বলেন যে এই 1 সপ্তাহ কিভাবে কড়াকড়ি লকডাউন আপনারা বাস্তবায়ন করতে পারেন প্রশাসনের উপর চাপ প্রয়োগ করে। ধন্যবাদ। আমি যেমনটি আপনার সেই সূত্র ধরেই বলছি, আমরা ইন্টার উপজেলা, ইন্টার জেলা যে চলাচল, আপনি উপজেলার মধ্যে চলাচল করেন সীমিত আকারে, কিন্তু আপনি এক উপজেলা থেকে আরেক উপজেলায় কিন্তু যাবেন না। এই বিষয়গুলোকে আমরা একদম রোড ম্যাপ করে দেওয়া আছে, সেটির উপর আমরা একটি প্রস্তাবনা রেখেছি। আমি ধরেন আমি মহাসড়কে যাচ্ছি, আমি চট্টগ্রামের বাসিন্দা, আমি ফেনী যাবো না, দরকার নেই, ফেনী থেকে কাউকে আটকে দিব না। এই জায়গাগুলো মালপত্র ছাড়া, জরুরি সার্ভিস ছাড়া আর অন্য সবগুলো কিন্তু বন্ধ রাখতে হবে, এবং বন্ধ রাখার জন্য সুনির্দিষ্ট প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং সবাই একমত আছে। বাকি যদি আমরা এটাকে করতে পারি তাহলে আরো একটু ভালো ফল পাবো, যদি যে বাস্তবায়িত করতে পারি। এটি গেল। আর যে চেইন শপ গুলো খোলা আছে সেখানে আমরা স্ট্রিক্ট দিয়েছি, চেইন শপ গুলো কিন্তু বেশ সমস্যা সৃষ্টি করছে, ছোট দোকানের সেগুলোতেও আমরা একইভাবে স্বাস্থ্য নির্দেশনা দিয়েছি। জি, অনেক ধন্যবাদ ডাক্তার হাসান শাহরিয়ার কবির, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক চট্টগ্রাম, অধ্যাপক মনিলাল আইচ, লিটু ভাই আপনাকে, এবং আমাদের সঙ্গে আলোচনা ছিলেন ডাক্তার আওরঙ্গজেব আরু। আপনাদের 3 জনকেই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আলোচনায় যুক্ত থাকবার জন্য, এবং আপনারা যে আলোচনার মাধ্যমে মানুষকে সচেতন হওয়ার জন্য যে পরামর্শ দিয়েছেন, নিশ্চয়ই স্বাস্থ্যবিধি মেনে আমরা এই সংক্রমণ একটি পর্যায়ে থামাতে পারবো। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ এই আলোচনায় শুনছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা করোনা ভাইরাসের মহামারী এবং আমাদের নতুন উৎপাত আমফান ঘূর্ণিঝড়ের দুর্যোগ মোকাবেলায় সতর্ক থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ থাকুন, সেই প্রত্যাশায় আজকে শেষ করছি। সবাই ভালো থাকুন। শুভরাত্রি।